গুপ্ত গুপ্ত খবর দিই, মদদার সঙ্গে 3 বছর আমি আলুর ব্যবসা করেছি। আলুর ব্যবসা মানে ওই আলু নিয়ে স্টোরে রাখা, ওই সেই কাগজ সবটাই মদদার দেখতো। দেখো হচ্ছে, শোনো গো, তোমার এত টাকা হয়েছে, সে টাকা কোথায় কিভাবে পাঠাবো, আমি ব্যাংকে পাঠিয়ে দাও। সুমিত গাঙ্গুলি বাংলা চলচ্চিত্রের অভিনেতা, খ্যাতনামা খলনায়ক। আপামর বাঙালি যাকে চেনে নেপো নামে। থিয়েটার থেকে বাংলা সিনেমা, স্টেজ পারফরমেন্স থেকে ওয়েব সিরিজে তার অসাধারণ অভিনয়ের কথা সবাই জানেন। কিন্তু যেটা জানেন না সেটা হলো এই নেপোদা কিন্তু আলুর ব্যবসাও করেছেন। শুধু সুমিত গাঙ্গুলি নন, দেবশ্রী রায় সহ অনেক নামকরা অভিনেতা অভিনেত্রী বিভিন্ন সময়ে আলু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আর যার হাত ধরে তারা আলুর জগতে এসেছিলেন তিনি আর কেউ না, তিনি বনলতা রিসর্টের কর্ণধার মহাদেব মণ্ডল। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন অভিনেতা সুমিত গাঙ্গুলি এবং বনলতার কর্ণধার মহাদেব মণ্ডল। চলুন আজ এই একান্ত আলাপচারিতায় কৃষিকাজ, আলু নিয়ে আলোচনার পাশাপাশি জেনে নেব ওনাদের জীবনের নানান অজানা কাহিনী। সুমিত দা নমস্কার। নমস্কার, ইন্ডিয়া পটেটো নিউজে স্বাগত জানাই আপনাকে দাদা। নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, নতুন বছর খুব সুন্দর কাটুক, এই কামনা করি। তো দাদা, আমরা দেখেছি বারংবার আপনি ছুটি কাটাতে হোক বা বেড়াতে বা বিভিন্ন শো করতে আপনি গ্রামের দিকে ছুটে আসেন, মানে একদম কলকাতা থেকে গ্রামের দিকে ছুটে আসেন। তো গ্রামের এই পরিবেশটা বা গ্রামের মানুষগুলোকে কেমন লাগে দাদা? গত প্রায় 36 বছর আমি গ্রাম বাংলাতেই ঘুরে বেড়াই। বিভিন্ন রকম, আমি শুটিংয়ের জন্য গ্রামে আসি, আমি শোয়ের জন্য গ্রামে আসি, প্লাস আমি শুধু নিছক ছুটি কাটাতে গ্রামে আসি। গ্রাম, আমাদের শহর তো এইটুকু, আমাদের কলকাতা শহরে থাকি, এইটুকু শহর, তাকে ঘিরে রেখেছে পুরো পশ্চিমবাংলা, পুরোটাই গ্রাম ঘিরে রেখেছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় ছোটো ছোটো মফস্বল শহর আছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও গ্রাম আসল, গ্রাম আমাদের প্রাণ, গ্রাম আমাদের ফুসফুস, গ্রাম আমাদের হৃদয়। তো গ্রাম ছাড়া তো পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষই আধুরা, তাই না? তো সেখানে গ্রাম ছাড়া কোনো কথাই হবে না। তো গ্রামের মানুষজনের কাছ থেকে ভালোবাসাটা কিরকম পান দাদা? কেননা আমরা সবাই জানি সুমিত গাঙ্গুলি মানে অনেকে ভাবে একটা রাফটা ভিলেন, কিন্তু সেই যখন গ্রামে আসেন চিত্রটা কিরকম দেখেন? না, সত্যি কথা বলতে আমি গত 36 বছর ধরে যে ভালোবাসা পেয়েছি গ্রামের মানুষের কাছ থেকে, সেই ভালোবাসাটা যদি মানে ব্যাংকে জমা হতো তাহলে সুইস ব্যাংক ফেল হয়ে যেত। মানে ভয়ঙ্কর ভালোবাসা, আমি ভালোবাসা নিয়েই বেঁচে আছি, সেই ভালোবাসা নিয়েই ঘুরে বেড়াই। তো এই মুহূর্তে আপনি রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বনলতা রিসোর্টে, যার কর্ণধার হচ্ছেন আমাদের মহাদেব দা, মানে মহাদেব মণ্ডল। তো আপনি তো জানেন উনি একজন কৃষক। মহাদেব মণ্ডল, আজ থেকে তার সঙ্গে আমার প্রায় 25 বছর হবে না মহাদেব দা? 25 বছর তার সঙ্গে আমার আলাপ। 25 বছর আগে আমাদের মারা গেছেন তিনি, আমাদের শ্রদ্ধেয় একজন বিরাট অর্গানাইজার ছিলেন, স্বর্গীয় শ্রী অতনু সরকার। তো তিনি, তার মাধ্যমে একটা মহাদেবদার কাছে আমরা এখানে শো করতে আসি কুম্ভস্থলে প্রথমবার। সম্ভবত দেবশ্রী রায় ছিলেন সেই শোয়ে। তো সেই শো করতে আসি, শো করতে আসার পর মহাদেবদার সঙ্গে আমাদের আলাপ হয়। আলাপ হওয়ার পর মহাদেবদার সঙ্গে এমন একটা রিলেশন গড়ে ওঠে, যে রিলেশন মানে নিজের ভাইয়ের সঙ্গেও বোধহয় হয় না। মানে আমাদের যে দাদা ভাইয়ের সম্পর্ক, সেইটা বোধহয় কোনো আত্মীয়রও হয় না। 25 বছর ধরে এই যে বনলতা যখন শুরু হয়, তখন আমাকে, অতনুদাকে, আমরা মহাদেবদার বাড়িতে এসে থাকতাম। তার মেয়েরা তখন এইটুকু মানে সব, তারা এখন বড় হয়ে, তার নাতিরা বড় হয়ে তারা হয়তো কলেজে পড়ছে। এই যে তার ছেলে অমিত, এই যে পুরো এত বড় বনলতা চালায়, সে আমার কোলে উঠেছে। তাকে কোলে নিয়ে মানুষ করেছি, তার মানে মেয়েদের কোলে নিয়েছি। এই যে আমি এই দিকের রুম, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে, এই দিকের যে রুমগুলো আছে, এই রুমগুলোর কয়েকটা রুম নিয়ে বনলতা রিসর্টের শুরু। তো এই বনলতা রিসর্ট যখন শুরু হয়, তখন তার উদ্বোধনে আমি এখানে ছিলাম। তখন থেকে মদদা বলেছিল, সারা জীবন তোমার জন্য বনলতা ফ্রি। তুমি যখনই আসবে বনলতা ফ্রি। আমি বনলতায় এসে আমার টিম নিয়ে একটা পুরো শুটিং করে গেছি। বনলতায় বহুবার এসছি, মানে এখানে এই জায়গাটা, মানে আমি যখনই মনে হয় ছুটে চলে যাই বনলতায়, কিন্তু কাজের জন্য বা বিভিন্ন ব্যস্ততার জন্য আসা হয় না। কিন্তু মন পড়ে থাকে এখানে, মাঝে মাঝেই মহাদেবদার সঙ্গে যোগাযোগ হয়, কী করছো, কেমন আছো ইত্যাদি। তো কলকাতায় এলে দেখা করো, তো বলে চলে আসো, বলে চলে আসো, কী হলো। তো বহুবার আসা হয়েছে বনলতা। আস্তে আস্তে বনলতা
মানে ছোট্ট মানে অঙ্কুর থেকে বড় গাছ, গাছ থেকে বটবৃক্ষ, বটবৃক্ষ থেকে এখন বিশাল এক বৃক্ষ তৈরি হয়েছে। আমার গর্বে বুকটা ভরে ওঠে। যেটার উদ্বোধনে আমি ছিলাম সেটা এখন বটবৃক্ষ হয়েছে। এখানে সমস্ত নেতা, মন্ত্রী, সেলিব্রিটি, সিনেমা আর্টিস্ট, প্লেয়ার সবাই বনলতা বলতে অজ্ঞান, আর সারা পশ্চিমবাংলা বনলতার নাম জানে। এটা আমার কাছে বিরাট, মানে আমার থেকে বেশি নাম করেছে বনলতা। তো এবারে মহাদেব দা, এই ব্যাপারটা কেমন লাগে আপনার? আজকে আপনার রিসোর্টে আমাদের সামনে রয়েছেন আমাদের সবার প্রিয় সুমিত দা, ফিল্ম স্টার, খলনায়ক, অভিনেতা এবং সমস্ত কিছু। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে দাদা? মহদার কাছে প্রথম কথা, আমি ফিল্ম স্টার নই, এবার মহদা বলবে। না, আমি যখন ওই আলুর ব্যবসা করতাম, হ্যাঁ, আজ থেকে প্রায় 30 বছর আগে, তো তখন আমার একটা বিরাট নেশা ছিল যে আমাদের তখন বাঁকুড়াতে কিন্তু ওই আমাদের ওই যে কী বলে ফাংশন শুনতে লোক অজ্ঞান হয়ে যেত। ফাংশন বললেই অজ্ঞান, যে কোনো কিছু দেখবো না, আমরা ফাংশন দেখবো। তো তখন আমি প্রথমে আমাদের অতনুদা মারা গেছেন, যাই হোক, ওনার কাছে আমি ওই কলকাতা আলু ব্যবসা করতে করতে ওনার ঠিকানা পাই। প্রথমে উনি আমাদের ওন্দাতে আসেন, দেবশ্রী দিঘলিয়ে। সেই দেবশ্রী দিঘলিয়ে আসার পর আমি যে ওন্দাতে যে শুনে পরিচয় হলো অতনুদার সঙ্গে বা আমাদের এই সুমিতদার সঙ্গে পরিচয় হওয়ার পর মহাদেব দা এসে বসো করে, তারপর থেকে আমি পরপর 6 বছর আমি ফাংশন করেছিলাম। সেই ফাংশনটা করেছিলাম শুধু অতনুদা মারফত। যেমন আমাদের সুমিতদা প্রথম ছিল, ও যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিত আমাদের তোমার প্রত্যেকটা ফাংশনেই আমি ছিলাম, প্রত্যেকটা ফাংশনে, মদের ফাংশনে আমি স্টেজে উঠি চাই না উঠি, আমি অ্যারেঞ্জমেন্টে আমি আসবো, অ্যারেঞ্জমেন্ট করবো। দেবশ্রী ছিল, আবার আমাদের রচনা ব্যানার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল, সেনগুপ্ত ছিল, আমাদের তারপরে সাথীপাল লাস্টে ছিল, লাস্টে সাথীপাল ছিল। দিয়ে তারপরে ওইটা 5-6 বছর করেছিল। তারপর আস্তে আস্তে ওটাকে, তারপর মানুষ প্রচুর দিকে আমাদের দেখে, কতুলপুর, আমাদের বাঁকুড়া, বিষ্ণুপুর, আমাদের ওন্দা, সমস্ত জায়গা, দুর্গাপুর থেকে আমার এদিকে সব জায়গার লোক করতে আরম্ভ করলো। তারপর ওইটা কিন্তু আস্তে আস্তে কমে গেল। ওই দেখাটা কমে যাওয়ার পরে আমি তারপর আলু ব্যবসা করতে করতে আমি এই রিসোর্টটা, আমাদের এই বনলতা রিসোর্ট তৈরি করেছি। এর আগের দিনও আমি বলেছিলাম, বহু কষ্ট করে এটা তৈরি করেছি এবং আমি চাই যে এটা আরও মানুষ আসুক। আমাদের যে সব আর্টিস্টরা আছে, আর্টিস্টরা আসছে, আমরা চাই সব আর্টিস্টরা আসুক। আমাদের এতে আমরা খুব ভালোবাসি, আর্টিস্টকে ভালোবাসি, এবং আমাদের প্রত্যেকটা প্রশাসন বা আমাদের রাজ্যের যেসব নেতা মন্ত্রীরা আছে সবাই আসুক, আমাদের এটাকে আরও বড় করে তুলে ধরুক। আমি এর আগের দিনে বলেছি এবং আর বেশি কিছু আজকে বলবো নি। গুপ্ত খবর দিই, মহদার সঙ্গে 3 বছর আমি আলুর ব্যবসা করেছি। এবং প্রত্যেকে বলেছে যে আমরা আমাদেরকে আলুর ব্যবসা করে সব আর্টিস্টদের ঘরে গেছি, আমি আলুর ব্যবসা সবাইকে করিয়েছি এবং এখন আর করতে পারেনি। আমিও একটা সময় হয়তো আলু ব্যবসাটা এখন অন্য এখন ছিল, এখন টোটালি আপনি আলুর ব্যবসা মানে ওই আলু নিয়ে স্টোরে রাখা, ওই সেই কাগজ সবটাই মহাদেব দেখতো। দেখো হচ্ছে, শোনো গো, তোমার এত টাকা হয়েছে, সে টাকা কোথায় কিভাবে পাঠাবো, আমি ব্যাংকে পাঠিয়ে দাও। সেই ইতিহাস, সে তখনকার দিনে তখন কি হচ্ছে, তখন সবই যে একটু কিছু ব্যবসা করব, কিছু করব। তো মহাদা কি করবো, তা আমার সঙ্গে আলু ব্যবসা করো। আমি আলু ব্যবসা করছি, আলু ব্যবসা করতাম, অতনুদা করতো। হ্যাঁ, তারপরে দেবশ্রীও করেছিল বোধহয়, দেবশ্রীও আলু ব্যবসা, অভিষেক চ্যাটার্জি করেছিল, অভিষেক 2 বছর করেছিল আলু ব্যবসাটা সব আর্টিস্টরা করতো। এবং আমি যেতুম ওই যে আমাদের ইয়েতে, আমাদের যে টালিগঞ্জে শুটিং হতো ওখানে যেতুম। কিন্তু মানে সে তখন অনেক কাণ্ড করেছি, যে আর মানে বলে পরিচয় করা যাবে না, অনেক কাণ্ড হয়েছে। যাই হোক, আমরা চাই যে মানুষ আসুক, আরও এরকম পশ্চিমবাংলায় আরও হোক। এর আগের দিনও বলেছি, মানুষ কাজ ভাগ, বাঁকুড়া পুরুলিয়া খুব গরিব জেলা, মানুষ কাজ ভাগ, আর দর্শকরা আসুক সব জায়গার থেকে, এসে শীতকালের দিন সব এনজয় করে যাক। এই আর মানে দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমি মহদের কাছে প্রশ্ন করেই উত্তরটা দেবো। সেটা হচ্ছে যে এইখানে প্রতিদিন কত লোকের কর্মসংস্থান হয় সেটা বলো। ওটা আমি এর আগের দিনেও বলেছি। আচ্ছা, এখন ধরুন প্রায় 200 আছে, কখনো কখনো বাড়া কমা হয়ে যায়, অনেক বাড়া কমা হয়ে যায়। সেটা এখন এই যে শীতকাল, তো এখন অনেক গ্রামের দিকে কাজ থাকে, তো অনেকে চলে যায়। কাজ না থাকলে মানুষ আসে, কাজ করে। আর যখনই কোনো কাজের লোক এখানে আসে, যেই আসুক এখানে, সে এখান থেকে ঘুরে যায় না, সে এখানে কাজে থেকে যায়।
বাস এখানে এখানে সম্পর্কটা 25 বছরের, 25 কিন্তু বন্ধুত্বটা 2500 বছরের থেকে কোনো অংশে কম নয়। আজকে এখন বর্তমানে দেখতে পাই আমরা যে বিভিন্ন নামি দামি ব্যক্তিদের বায়োপিক ছবির মাধ্যমে তৈরি হয়। আজকে ওনার গল্প তো যে কোনো সিনেমার গল্পকে হার মানিয়ে দেবে। আজকে ওনার গল্প নিয়ে যদি সিনেমা হয় সেটা যে কি মানে কঠিন ব্যাপার হবে। মহাদেবদা যে কোথা থেকে কোথায় গেছে, মহাদেবদা এইটুকু মানে একদম অঙ্কুর থেকে শুরু করে তার যে জেদ, তার যে অধ্যবসায়, তার যে মানে কি বলবো, তার যে কাজ করার চেষ্টা, তার মানে আমার এই তুলনা নেই। আমি আমার জীবনে বলি, আমার জীবনে আমি যে স্ট্রাগল, আমি হবই সিনেমা আর্টিস্ট, আমি হবই হব। তার জন্য যে কষ্ট করে গেছি, যে ইয়ে করে আজকে এইটুকু একটু জায়গা সারা পশ্চিমবাংলা হয়তো হয়েছে, মানুষজন চেনে জানে, ঠিক সেই রকম একই রকম যদি সেই ইতিহাস ধরা হয় তাহলে মহাদেব মণ্ডলও একই রকমভাবে লড়ে গেছে, লড়ে আজকে মানে আমি পশ্চিমবাংলায় ফিল্ম স্টার হয়েছি, আর মহাদেব মণ্ডল বনলতা নিয়ে ফিল্ম স্টার সুপারস্টার হয়েছে। আজকে বনলতা সুপারস্টার, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সুপারস্টার, এটা আমি বলবো। তো দেখুন, যে কোনো জিনিসে তো স্ট্রাগল না করলে হয় না। আমরা ওনার স্ট্রাগলটা শুনেছি ওনার মুখ থেকে, আপনার স্ট্রাগলটা ছোট্ট করে জাস্ট। আমার স্ট্রাগল খুব মানে ছোট করে 1 মিনিটে বলছি। সেটা হচ্ছে খুব ছেলেবেলা থেকে 6 বছর বয়স থেকে আমি গ্রুপ থিয়েটার শুরু করি। সেই গ্রুপ থিয়েটার কষ্ট করে চলতে যখন মাধ্যমিক পাশ করি, মাধ্যমিক পাশ করার পরে আমার পাড়ার এক কাকু ছিলেন, তার নাম কার্তিক পাইক, তিনি একটা ছবি করছিলেন তখন, দাদামণি, তার হাত ধরে আমি ইয়েতে ঢুকে পুনর্মিলন বলে একটা ছবিতে প্রথম সুযোগ পাই। ওই আমার পথ চলা শুরু হয় তখন। তারপরে প্রায় 25-30টা ছবিতে আমি ছোটোখাটো 1-2 ডায়ালগ জুনিয়র আর্টিস্টের কাজ করতে কাজ শিখে তারপরে বহু দিন পরে 89 সালে গিয়ে শয়তান বলে একটা ছবিতে সুযোগ পাই। বহু স্ট্রাগল, দিনের পর দিন কষ্ট করে স্টুডিওতে যাওয়া, হেঁটে যাওয়া, হ্যাঁ, না খেয়ে থাকা, সে বিরাট ইতিহাস সবার জীবনেই থাকে, স্ট্রাগল সবার জীবনে থাকে। করতে আস্তে আস্তে কেচকুর থেকে ওঠে বলে একটা ছবি আমাকে চিরঞ্জিত সুযোগ দেন, সেটা 92 সালে। সেখান থেকে আমার মোটামুটি পায়ের তলায় মাটি এসে যায়। 92 সালের কেচকুর থেকে ওঠেতে আপনার যে নামটি ছিল নেপাল ওরফে নেপো, এই নেপো নামে কিন্তু আপনাকে দাদা অনেক মানে গ্রাম বাংলার মানুষ এখনো বলে এই নেপো এসেছে। এই জিনিসটাকে কেমন ভাবে দেখেন? না একদম, এখনো গেলে ও নেপোদা, না হ্যাঁ ভাই ঠিক আছে। তো সে নেপো নামে একটা যেমন হয় আর কি, যেমন 350 ছবি করেছেন আমজাদ খান, কিন্তু আমজাদ খানকে বললে আমরা সবাই বলি গব্বর সিং। তো সেই তার প্রথম ছবি গব্বর সিং এর, তো আমার প্রথম ছবি না হলেও ওটাই লোকে ধরে নেয় আমার প্রথম ছবি, মানে এতটাই ওটা নাম করেছিল। 75 সপ্তাহ হাউসফুল ছিল, তো সেই কারণে আজও খুব লো বাজেটে বানানো একটা ছবি ব্যাপক ব্যবসা করেছিল। এবং আজকের ডেটেও সেই ছবিটা হিট। আমি যেটুকু শুনেছিলাম 4 দিনে বোধহয় ইনডোর মিলে সব টোটাল 4 দিনে ছবি শেষ হয়েছিল। তো দাদা, আমার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যে ধরুন আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক, সে সমস্ত আলু চাষি, ব্যবসায়ী, কৃষক এবং প্রান্তিক মানুষ, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কারণ আপনি এককালে আলু ব্যবসা করেছেন, আলু জিনিসটাকে আপনি প্রত্যেকদিন আপনি বাজার থেকে আলু কিনে খান, কি বলবেন এই বিষয়টাকে? এটা বার্তা দেওয়ার পক্ষে, দেখুন, চাষ হচ্ছে সারা ভারতবর্ষের তথা সারা পৃথিবীর প্রাণ। চাষ ছাড়া এই সারা পৃথিবীই চলবে না। চাষ হবে, চাষ হলো তো আছে, ওই জন্য বলে মানে কি, যেখানে চাষ সেখানে বাস, কি একটা কথা আছে। তো সেই কারণে চাষ না থাকলে মানুষের জীবন থেকে সব চলে যাবে। চাষ আমাদের খাবার দেয়, চাষ আমাদের পোশাক দেয়, চাষ এভরিথিং, সব কিছুই চাষে। তো সেই জন্য যারা চাষি তারাই হচ্ছে আমাদের আসল বন্ধু। যারা চাষি তারাই আমাদের ধরে রেখেছে, এই পুরো সিস্টেমটাকে ধরে রেখেছে। পুরো সিস্টেমটা চলছে এই চাষের ওপরে। মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে, আজকে সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত পুরোটাই চাষের ওপরে বেঁচে আছে। সুতরাং এখন যা অবস্থা, চাষিরা মানে দিনের পর দিন আলু বিক্রি করে দাম পাচ্ছে না, ফসলটা ব্যাপক পরিমাণে হচ্ছে, এই জন্য। তাহলে কি বলবেন যে ফসলটা যাতে কিছু মানে চাষ যাতে কিছুটা কমে, বিকল্প চাষ যাতে আলু চাষিরা করে? হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে এই যে চাষ যেটা হচ্ছে, যেটা মার খাচ্ছে, সেই জন্য আমার সরকারের প্রতি আবেদন, এবং যারা চাষি আছেন এবং তাদের সঙ্গে যারা বিডিও আছেন, এসডিও আছেন, যারা ডিএম আছেন, তাদের সবার কাছে আমার একটাই হাত জোর করে একটা আমার বিনীত নিবেদন যে আপনারা চাষিদের পাশে দাঁড়ান। চাষ ভালো যাতে হয়, আলু চাষ থেকে শুরু করে সবজি চাষ থেকে শুরু করে ইত্যাদি সমস্ত কিছু তাদের পাশে দাঁড়িয়ে, তারা যদি অসুবিধায় পড়ে, তাদের যদি কোনো বৃষ্টি হয়ে গেল, আলু নষ্ট হয়ে গেল, বৃষ্টি হলো, সবজি নষ্ট হয়ে গেল, তখন তাদের পাশে দাঁড়িয়ে তাদের একটুখানি হেল্প করা, যাতে তারা পরবর্তী অবস্থায়, কারণ বহু চাষিকে আত্মহত্যা করতে দেখেছি বিভিন্ন কারণে, বহু চাষিকে আত্মহত্যা করতে দেখেছি সারা ভারতবর্ষ জুড়ে। তো এই সময়টা উচিত সরকার, সিস্টেম এদের পাশে দাঁড়ানো, চাষিরা যাতে
সুন্দরভাবে বেঁচে থাকে, তাদের ঘরে যেন সবসময় হাসি থাকে। তাদের ঘরে হাসি থাকলে সারা পৃথিবীর মানুষের মুখে হাসি থাকবে। একটা সব থেকে দুঃখের বিষয়, একটা সময় ছিল যখন ব্যাপক 750-র উপর সিনেমা হল ছিল। চিরঞ্জিত বাবু এখনো যে কোনো মিডিয়ার সামনে গেলে সেটা নিয়ে দুঃখ করেন। আজকে সেটা হাতে গোনা 50-60টা সিঙ্গেল স্ক্রিনে এসে দাঁড়িয়েছে। মাল্টিপ্লেক্সের কথাটা ছেড়ে দিন, ওখানে বিজনেসটা অন্যভাবে হয়। আজকে চাষের দিকটা তো যদি সরকার না দেখে, হয়তো চাষটাও মনে হতে পারে আগে হয়তো যে একটা সময় আছে এখানে এই মাঠে চাষ হতো, এরকম না, সেটা যাতে না হয়, সেই জন্য আমাদের 100% মানে 100,000% এই দিকে নজর দেওয়া উচিত, যাতে চাষ কোনো অবস্থায় থেমে না থাকে, চাষ কখনো মার না খায়, চাষিরা যাতে মার না খায়, প্রত্যেকটা চাষি যাতে চাষ করে তার সংসার সুন্দরভাবে চলে, মানুষের মুখে দুটো খাবার তুলে দিতে পারে। আগামী দিনে যাতে আরও সুন্দরভাবে চাষ হয়ে পুরো পৃথিবীটা, পুরো ভারতবর্ষ, পুরো পশ্চিমবাংলা যাতে সুন্দরভাবে এগিয়ে যায়, চাষি এবং চাষ এর পাশে আমাদের দাঁড়ানো উচিত। একদমই। তো স্যার 1 মিনিটের মধ্যে বলুন যে কি বার্তা দেবেন আমাদের চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে 1 মিনিটের মধ্যে। আমরা চাষিদিকে চাইছি যে চাষটা এমনভাবে করুক যেন ফসলটা বেশি করতে পারে এবং সেই ফসলটা যেন স্টোর জাতীয় করতে পারে। একবারে চাষি মার যেন না খায়। আমরা স্টোর জাতীয় যদি করতে পারি তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দামে আলুটা আমরা বেচতে পারবো, আলু বা আমাদের যেগুলো স্টোর করা যায়। এটা আমরা চাইছি যে চাষিদিকে বলছি যে আপনারা একসঙ্গে সব কিছু চাষ করবেন নি, বারে বারে চাষটা করুন, বিভিন্ন রকম চাষটা করুন। আলুর দামটা যেন 20 টাকার নিচে যদি এসে যায়, চাষিদের কিন্তু খুবই কষ্ট হবে। কেননা প্রচুর আজকে সারের দাম, বীজের দাম, কস্টিং, আজকে গরিব যারা চাষি আছে তারা কিন্তু ঠিকমতো 3 বেলা খেতে পায়নি, এমন চাষি আছে। তাদের দিকে বার্তা জানাচ্ছি, তারা যেন একটু আলুটাকে যেন স্টোর করে হঠাৎ হয়ে যেন বিচে না দেয়, স্টোরে রেখে 3 বার 4 বার ধরে বিক্রি করুক, এটাই আমি চাইছি। একদম। তো আপনি এখান থেকে আজকে কি নিয়ে যাবেন? অবশ্য তো আপনার সাথে একটু আমরা ঘুরে দেখবো। আমি এখানে এলে একটু মদদার কাছ থেকে একটু মূলোটা, একটু শাক পাতা আমি একটু নিয়ে যাই। তো সত্যি কথা বলতে আজকে গাড়িতে খুব একটা জায়গা নেই, তবু চেষ্টা করবো কিছু একটু তুলে নিয়ে যাওয়ার। আর এই যে বিশাল কর্মকাণ্ড, সেটা আপনারা সবাই দেখেছেন এর আগে যে মহাদেব মণ্ডল কী কাণ্ড করেন। এখানে অর্গানিক সবজি, ঘি, তারপরে সমস্ত কিছু এখানে চাষ হয়, এখানে মাছ চাষ হয়, সমস্ত এখান থেকে মাছ চাষ হয়। গরুর দুধের, নিজের গরুর দুধের রসগোল্লা, সেই রসগোল্লা একটা খেলে মনে হবে ওরে বাবারে এটা কি খেলাম। তো সেই রসগোল্লা থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে আজকে ওনার চাষ থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি, আলু তো আছেই ছেড়ে দিন, তারপরে সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বিশাল কর্মকাণ্ড তার। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।